সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি সবুজকড়ি সিজন 2 এর মঞ্চে। আমি শ্রেয়সী হালদার, সবুজকড়ি সিজন 1-এর চ্যাম্পিয়ন। আজকের প্রতিযোগিতার বিষয় আবৃত্তি খ বিভাগের ফাইনাল রাউন্ডের প্রথম পর্ব। আমাদের এই পর্বের প্রথম বন্ধু রিদিশা রায় বৃন্দা। রিদিশা রায় বৃন্দা, তোমাকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমার কাছ থেকে শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি। বীরপুরুষ লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পাল্টিতে মা জোরে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি ডানা ঘোড়ার পরে, ডাকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটি, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চায়, কোনখানি জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চুর কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানিতে পথ গিয়েছি বেঁকে। গরু বাছুর নেই কো কোনখানে, সন্ধে হতে গেছে গায়ের কানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক্ষুনি ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। ধন্যবাদ। আমরা এতক্ষণ রিদিশা রায়ের আবৃত্তি শুনলাম। এবার মন্তব্য ও প্রশ্ন জানার পালা। আমি মন্তব্য ও প্রশ্ন শোনার জন্য কাজল স্যারকে অনুরোধ করব। রিদিশা রায় বৃন্দা কোন ক্লাস? আমি ক্লাস 5-এ পড়ছি। ক্লাস 5-এ। এই কবিতাটার গল্পটা কি? অল্প কথায় শুনতে চাই। গল্পটা হচ্ছে আমরা সবাই জানি যে ছোটরা কল্পনা করতে খুব পছন্দ করে। কবিতাটিতে একটি বালক কল্পনা করছে। আমার উত্তরটা পয়েন্ট আমি পেয়ে গেছি, যেটা কল্পনা প্রসূত হ্যাঁ, একটা কবিতা। দুটো সিকোয়েন্স, একটা হ্যাঁ, কল্পনার বর্ণনা আর একটা হলো পরে এসে যে হ্যাঁ, এই কল্পনা কেন সত্যি হয় হ্যাঁ। না। আচ্ছা, আবৃত্তি করতে কেন ভালো লাগে? আবৃত্তি মানে গান না, নাচ না, আবৃত্তি। আবৃত্তি আবৃত্তি করতে আমি ছোট থেকে অনেক পছন্দ করি। আমার করতে এমনিই ভালো লাগে যে উচ্চারণ টা, মানে ছোটবেলা থেকে আমি আবৃত্তিটা পছন্দ করতাম। এরপর থেকে আমি আবৃত্তি শেখাটা শুরু করি এবং এটা আমার খুবই ভালো লাগে। আবৃত্তি করতে প্রধানতম উপকরণ কোনটা আগে শিখতে হয়? উচ্চারণ। থ্যাংক ইউ, উচ্চারণ। থ্যাংক ইউ, অনেক ভালো করেছো। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার কবিতা শুনছিলাম, ভালোই লেগেছে। একটি প্রশ্ন করি, আবৃত্তি যেহেতু পছন্দ করো, আবৃত্তি বলতে কি বোঝো? আবৃত্তি হচ্ছে কোনো ছড়া, কবিতা বা সাহিত্যিক রচনা শুদ্ধ উচ্চারণে সুরেলা কণ্ঠে শ্রোতার কাছে উপস্থাপন করাকেই বলা হয় আবৃত্তি। ধন্যবাদ। চমৎকার উত্তর দিয়েছো। এবার গ্রেড জানার পালা। আমি স্যারদের কাছে গ্রেড জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। রিদিতা, তুমি অনেক সুন্দর আবৃত্তি করেছো। ধন্যবাদ। বন্ধুরা, এবার ডেকে নিচ্ছি নাসিয়া রাজিয়া আহমেদকে। আসিয়া, তোমার কাছ থেকে আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ।
নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহারও আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে, জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারা শিরাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিভরে পরাণ ঢালি। ধন্যবাদ। বন্ধুরা, আমরা এতক্ষণ নাসিয়ার আবৃত্তি শুনলাম। এবার মন্তব্য ও প্রশ্ন জানার পালা। চলুন স্যারদের থেকে জেনে নিই তাদের মন্তব্য ও প্রশ্ন। আমি প্রথমেই কাজল স্যারকে অনুরোধ করব তার মন্তব্য ও প্রশ্নটি জানানোর জন্য। নাসিয়া কোন ক্লাস? জি, আমি পঞ্চম শ্রেণীতে। আমি ক্লাসের কথাটা সবাইকে জিজ্ঞেস করি এই জন্য যে আমাদের বিচার করতে সুবিধা হয়, কারণ আবৃত্তিতে প্রথমতম বিষয় হচ্ছে বোধ। বোধ এখন ক্লাস 3-তে যে পড়ে তার বোধ আর তুমি 5-এ এক তো হবে না। আবার তুমি যখন ম্যাট্রিক দেবে তখন আরও পরিণত হবে তোমার বোধ। এই কারণে এই প্রশ্নটা করা তো ভালো হয়েছে। প্রতিটা কবিতার ভেতরে একটা গল্প থাকে, সেই গল্পটাকে ফুটিয়ে তুলতে হয়। এটা খুব উথাল পাথাল করা একটা সময়ে এই কবিতাটা এই কবির প্রতি নেমে আসে। এটা গেল। আচ্ছা, সাধারণ পাঠ শব্দটার অর্থ ক্লিয়ার? পাঠ পড়ে যাওয়া জি আর আবৃত্তি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার, আমার মনে হয় পাঠ আমরা যে দেখে দেখে সাধারণত পড়ে থাকি সেটাকে আমরা পাঠ বলি, আর আবৃত্তি হচ্ছে কোনো কবিতা বা গদ্যের যেই সুর, কথা, ছন্দ, শব্দ, আবেগ, অনুভূতি এগুলোকে কণ্ঠস্বরের মাধ্যমে একটু যদি আমরা সুন্দর করে মিলিয়ে মিলিয়ে শব্দগুলোকে বলার চেষ্টা করি, আই গট বাক্যগুলোকে। ইট, পেয়েছি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ভালো করো, আর চর্চাটা করতে হবে। হ্যাঁ, এবার জেনে নেব রিপুন স্যারের মন্তব্য ও তার প্রশ্নটি। ধন্যবাদ। নাসিয়া, তোমার কবিতা শুনেছি, ভালো লেগেছে। তুমি কি বলতে পারবে যে কবিতাটি তুমি আবৃত্তি করলে এটি কোন ছন্দে? দুঃখিত, আমার এই মুহূর্তে এই উত্তরটি জানা নেই। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ নাসি। এবার আমরা গ্রেড জেনে নেব। ধন্যবাদ স্যার। নাসিয়া, তোমাকে ধন্যবাদ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু সৃজনী মণ্ডলকে।
সৃজনী মণ্ডল, কেমন আছো? ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। তোমার জন্য শুভকামনা। আমরা তোমার কাছ থেকে শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি। নমস্কার। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধারায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদের মাঝখানে লোভে যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিয়ে ফুল তারপরে হাই, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ধন্যবাদ। আমরা এতক্ষণ সৃজনের আবৃত্তি শুনলাম। এবার মন্তব্য ও প্রশ্ন জানার পালা। মন্তব্য ও প্রশ্ন জানানোর জন্য আমি অনুরোধ করছি রিপন স্যারকে। ধন্যবাদ। তোমার কবিতা শুনেছিলাম। একটু সাহস, আত্মবিশ্বাস এটি খুব ধরে রাখবে, এটি চেষ্টা করবে। আর যে শব্দগুলো উচ্চারণ করছো এটি মনে রেখে বুঝে সঠিকটা করার চেষ্টা করবে। একটি প্রশ্ন করছি তোমাকে। আমরা দ্বিতীয় লাইনে বোধ হয় মরিতে চাহি না আমি, প্রথম লাইনে সুন্দরও তার পরের শব্দটি আবার উচ্চারণ করো। ভুবনে। বলো। ভুবনে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি যখন কবিতা পড়ছিলে, আবৃত্তি করছিলে, তখন ভুল বলেছিলে। ধন্যবাদ। সৃজনী না? হ্যাঁ। সৃজনী, একটা প্রশ্ন জানতে চাই। সেটা হলো, আমাদের বর্ণ যে আছে তার মধ্যে একটাকে বিভাজন আছে, সেটা হলো অল্প প্রাণ আর মহাপ্রাণ। এ বিষয়ে কি তোমার ধারণা আছে? দুঃখিত স্যার, আমার এ বিষয়ে ধারণা কি নেই। আচ্ছা, তোমার আবৃত্তি করেছো, তোমার তোমার ভয়কে জয় করতে হবে। হ্যাঁ। যখন তুমি ভয় পাবে, ওটা পারফরমেন্সের ক্ষেত্রেও বোঝা যায়। ঠিক আছে, এরপর থেকে আর ভয় পাবে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, এগিয়ে যাও, আরও চর্চা বাড়াও। এবার গ্রেড জানার পালা। আমি গ্রেড জানানোর জন্য স্যারদের অনুরোধ জানাচ্ছি। সৃজনী, তোমাকে ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি শ্রুতি অরিত্রীকে। শ্রুতি, আমরা তোমার কাছ থেকে শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল কবিতা। মাকাল লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরবর্ণ নধরে দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায়, এ কি? সবাইকে সে জানিয়ে দিল, নাম দিয়েছে গুরু। নতুন নামে উৎসাহ তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস না তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে,
দাদা সত্যি বলো, সোনার চেয়েও মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়াই মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। বন্ধুরা, আমরা এতক্ষণ শ্রুতি অরিত্রীর আবৃত্তি শুনলাম। এবার মন্তব্য ও প্রশ্ন জানার পালা। মন্তব্য ও প্রশ্ন জানানোর জন্য আমি কাজল স্যারকে অনুরোধ করছি। আমি এর আগে একজন প্রতিযোগীর ব্যাপারে বলেছি, অল্প প্রাণ আর মহাপ্রাণ বর্ণগুলো জানতে হবে, শিখতে হবে। এটা তোমার জন্য খুব একটা মাইনাস পয়েন্ট না, কারণ তোমার বয়স অল্প। এটা জেনে নেবে যেখানেই শেখো, এটা একটু খেয়াল করবে। আর প্রশ্ন কি করব, তুমি কি জানো অল্প প্রাণ আর মহাপ্রাণ বর্ণ কাকে বলে? স্যার আমি অল্প জানি। ঠিক, বলো তো। অল্প প্রাণ যেগুলোকে একটু অল্প সুরে বা একটু না না না, আচ্ছা, অল্প প্রাণ হচ্ছে, তুমি একটা পরীক্ষা দিলেই বুঝে ফেলবে। প্রাণ মানে বাতাস। তোমার নাক আর মুখ বন্ধ করে রাখলে, বাতাস না নিতে পারলে তুমি কি বাঁচবে? তাহলে প্রাণ মানে বাতাস। তা তুমি এরকম হাতের তালু নিয়ে বলো ব, বা, এবার বলো ভ। ভা, কোনটায় বাতাস বেশি লাগলো? ভা। ভ। এই বাতাস বেশি যেটাই লাগছে সেটা মহাপ্রাণ, আর বাতাস অল্প যেটা লাগছে সেটা অল্প প্রাণ। ঠিক আছে, তুমি এটা ক্লিয়ার হয়ে নেবে। আরও এরকম অনেক বর্ণ আছে। ধন্যবাদ, তোমার চর্চাটাকে জাগিয়ে রেখো। এবার মন্তব্য ও প্রশ্ন জানানোর জন্য অনুরোধ করছি রিপন স্যারকে। ধন্যবাদ শ্রুতি, তোমার কবিতা শুনছিলাম। দু একটি শব্দ তুমি একটু দেখে মানে সঠিক করে পড়বে, দু একটি জায়গায় ভুল ছিল। আর উচ্চারণের বিষয়ে তো সবচেয়ে বেশি সচেতনতা দরকার আবৃত্তি শিল্পে, বাচিক শিল্পে। তুমি ড়য়ের উচ্চারণগুলো, ডয় বিন্দু ড় যেটা বলে ড়, এটি, এবং স্যার যেটা বললেন মহাপ্রাণ, সেখানেও হঠাৎ, আমরা অনেকেই এই শব্দগুলো হঠাৎ বলে ফেলি। আচ্ছা, এই বিষয়ে সাবধান থাকবে। আর প্রশ্ন হচ্ছে আমার, মাকাল শব্দের অর্থ কী? মাকাল চেনো? মাকাল এক ধরনের ফল যেটা বাইরে থেকে খুব সুন্দর দেখতে, কিন্তু ভিতরে একদম ভালো না। আমরা বিভিন্ন সময় মাকালের উদাহরণ দিই মানুষকে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার গ্রেড জেনে নেওয়ার পালা। আমি গ্রেড জানানোর জন্য স্যারদের অনুরোধ করছি। ধন্যবাদ শ্রুতি। এবার মঞ্চে ডেকে নিচ্ছি ঋতজা পাল হিয়াকে। ধন্যবাদ ঋতজা পাল হিয়া। তুমি কি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাতে পারবে? হ্যাঁ। শোনাও। প্রশ্ন লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছি নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে,
তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। আমরা এতক্ষণ ঋতুজা পাল হিয়ার আবৃত্তি শুনছিলাম। এবার মন্তব্য ও প্রশ্ন জানার পালা। মন্তব্য ও প্রশ্ন জানানোর জন্য অনুরোধ করছি রিপন স্যারকে। ধন্যবাদ। আমরা ঋতুজার কবিতা শুনছিলাম। দু একটি শব্দের উচ্চারণের ক্ষেত্রে একটু সচেতন হবে। অমা, তারপরে কি? বর্ষা। বর্ষা। বর্ষা নয়, এটি ঠিক করে জানবে। জফলা থাকলে তার আগের ব্যঞ্জনে বা স্বরবর্ণে অ থাকলে সেটা ও হয়ে যায়। অমা বর্ষা, ঠিক আছে। আর যন্ত্রণা এরকম শোনা গিয়েছিল সম্ভবত। যন্ত্রণা চেপে বলবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, কবিতায় লয় কাকে বলে? লয়। লয় হলো কোনো শব্দ বা ধ্বনির শৃঙ্খলা ও নিয়মিত বিন্যাসকেই লয় বলে। না, লয় হলো আবৃত্তির পরিভাষায় লয় হলো সময়ের পরিমাপ। এবার কাজল স্যার থেকে তার মন্তব্য ও প্রশ্ন জানানোর জন্য অনুরোধ করছি। ঋতুজা, ভালো করেছো, কিন্তু এখনো পর্যন্ত আমি তোমার চোখে মুখে একটা ভয়ের ছাপ দেখছি। এখনো পর্যন্ত তোমার পারফরমেন্স হয়ে গেছে, কিন্তু কিন্তু এখনো তুমি একটা ভয়ের মধ্যে আছো। এই ভয়টাকে জয় করতে শেখো। হ্যাঁ, এই ভয়টাকে জয় করো। আর কোনো প্রশ্ন তুমি যে প্রশ্নটা আমি সবাইকেই করি প্রায়, সেটা হলো যে আবৃত্তি আর পাঠ পড়ে যাওয়া, এ দুটোর পার্থক্য কি তুমি জানো? হ্যাঁ, আবৃত্তি আর পাঠ পড়া, এ দুটোর পার্থক্য কি? আমি এটা সঠিক জানি না। গল্প পড়া, খবর পড়া, খবরের কাগজ পড়ো না, সেটা একরকম পড়ো। আর আবৃত্তি করতে গেলে ওখানে তাল, লয়, ছন্দ, স্কেল, হ্যাঁ, অনুভূতি প্রকাশ। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এবার গ্রেড জানার পালা। আমি গ্রেড জানানোর জন্য স্যারদের অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ঋতুজা। বন্ধুরা, এই পর্বে এবার ডেকে নিচ্ছি আর্যপ্রতিম ঘোষকে। আর্যপ্রতিম ঘোষ, তোমার কাছ থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ কবিতাটি শুনতে চাচ্ছি। আচ্ছা স্যার। বিচিত্র স্বাদ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যাই সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদালে পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বাড়ি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখেছে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আঁধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। কেউ তো কিছু বলে না তার লাগি,
ইচ্ছে করে পাহারা বলা হয়ে গলির ধারে আপন মনে জাগে। ধন্যবাদ। আর্য, তোমার কবিতা আমরা শুনেছি, ভালো হয়েছে। দু একটি উচ্চারণের বিষয় একটু খেয়াল রাখবে। তোমার কাছে একটি প্রশ্ন, কবিতায় চিত্রকল্প কাকে বলে? চিত্রগল্প কবিতার মধ্যে যারা মানে আছে আর কি, তারা এই চিত্র গল্পের একজন। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, কিছু প্রশ্ন। তোমার জানার জন্য এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। প্রতিটা কবিতার ভেতরে একটা গল্প থাকে, এই গল্পটাকে ফুটিয়ে তুলতে হবে। আমি যখন বলবো ভোরের কথা, এমনভাবে বলবো যাতে যারা শুনছে তারা ভোরকে দেখতে পায়। আমি যখন যুদ্ধের কথা বলবো, যারা শুনছে তারা যেন যুদ্ধ দেখতে পায়। আমি যখন শিউলি ফুলের কথা বলবো, তারা যেন শিউলি ফুল ঝরে ঝরে পড়ছে এটা দেখতে পায়। হ্যাঁ, এটাকে কল্পনার চিত্র। একজন চিত্রশিল্পী তুলি দিয়ে আঁকে, তোমাকে কণ্ঠ দিয়ে আঁকতে হবে। এই প্রশ্নটার উত্তর তুমি জেনে গেলে, এই এক ধাপ তুমি এগোলে, নতুন করে তোমাকে আমি প্রশ্ন করছি না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এবারের বন্ধু নয়না মণ্ডল নদী। নয়না মণ্ডল, আমরা তোমার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পরিচিত কবিতা আষাঢ়, এই কবিতাটি শুনতে চাচ্ছি। আষাঢ় লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবখানি আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, বাদুলের ধারা ছড়ে ছড়ো ছড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনাইছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলের আনো গোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ে জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনি গো, যাসনি ঘরের বাহিরে। ঝড় ঝড় ধারে ভিজিছে নিছল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনুবন দুলে ঘন ঘন, পথে পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। ধন্যবাদ। নদী কোন ক্লাস? ক্লাস 6-7। ক্লাস 6-এ। এই যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, এখন তুমি ক্লাস 4-এর মতো যদি, 4-এর একজন ছাত্রীর মতো যদি আবৃত্তি করো, তাহলে মানাবে না। নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হবে, প্রতিনিয়ত। আবার আজ থেকে 12 বছর পরে যখন তুমি এই কবিতাটাই করবে, তখনকার মতো করতে হবে। হ্যাঁ, তোমাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হলো আবৃত্তি আর পাঠ। বুঝিনি আরে। আবৃত্তি আর পাঠ, পাঠ মানে পড়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পাঠ হলো আমরা যখন কোনো বই বা পত্রিকা পাঠ করি, সেটা আমরা সাধারণভাবে পাঠ করি। আর যখন কবিতা করি তখন সেটা আমরা ছন্দ, ভাব, তাল, লয়, অঙ্গভঙ্গির দ্বারা করি। খুব খুব
ভালো বলেছ, খুব সুন্দর। কারণ বাচিক শিল্পের মধ্যে বিভিন্ন সেকশন আছে। ধারাভাষ্য এটাও কিন্তু বাচিক শিল্প, খবর এটাও বাচিক শিল্প, খবর পাঠটা। তুমি সুন্দর বলেছো, তুমি চর্চায় থাকো, আরও এগিয়ে যাও। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নয়না মণ্ডল নদী, তোমার কবিতা শুনছিলাম। ভালো, তবে সামান্য ত্রুটিও তার মধ্যে রয়েছে। তোমাকে বলছি, তুমি অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি এই সম্পর্কে কিছু জানো কি না? অল্প প্রাণ হলো অল্প সুর, আহ, অল্প সুরের মাধ্যমে মানে যে স্বর বের হয় সেটা অল্প প্রাণ। আর মহাপ্রাণ হলো যেটাতে বেশি সুর, যে বর্ণে বেশি সুর বের হয় সেটাকে মহাপ্রাণ। ঠিক আছে, তুমি যেটাকে সুর বলছো আসলে এটা সুর নয়, দম, বাতাস, প্রাণ। হ্যাঁ, দমকেই প্রাণ বলে। যাই হোক, এই কারণে এই প্রশ্নটি করেছি যে তোমার উচ্চারণের জায়গাগুলো এখানেই ভুল ছিল। যেমন দেখ, এটাকে তুমি উচ্চারণ করেছো দেগ, দেখ চাহিরে, তাহলে তুমি মহাপ্রাণটা আনতে পারোনি। হ্যাঁ, এই জায়গাটা একটু সাবধান থাকবে। মহাপ্রাণ ধ্বনিগুলো মাঝখানে থাকলে আমরা বেশিরভাগ উচ্চারণ করতে পারি না। অনেক সময় যে তারিখ, এটা বলতে বললাম তারিখ, তাহলে তো হবে না, তাই না? হঠাৎ বললাম হঠাৎ, এই জায়গাটায় তুমি সচেতন থাকবে। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের এবারের বন্ধু পূজা দেবনাথ। পূজা দেবনাথ, তোমাকে স্বাগত জানাচ্ছি এবং তোমার কাছ থেকে আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বেশ চমৎকার কবিতা, অর্থবহ কবিতা, কৃপণ। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরেই রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। এবার স্যারটির থেকে তাদের মন্তব্য ও প্রশ্ন জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পূজা দেবনাথ, তোমার কবিতার নির্মাণ ঠিক আছে, সুন্দর। তারপরে একটু বলবো যে গাঁথুনি, স্বরের নিক্ষেপের মাধ্যমে আমরা উপর থেকে নিচে যাওয়া, নিচ থেকে উপরে হঠাৎ যেন লাফ দিয়ে না যাই। এই ওঠা এবং নামার মধ্যে একটা সমন্বয়, সম্পর্ক, মিলন, এটির দিকে একটু খেয়াল রাখলে তোমার কবিতা আরও অসাধারণ হবে, হয়ে উঠবে, আমরা বিশ্বাস করি। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, কবিতার লয়, লয় বোঝো? কি লয়টা কি? লয় হচ্ছে এক প্রকার ছন্দ,
ঠিক আছে। হ্যাঁ, চলনের গতি যেটা ছন্দেও লয় আছে বা ছন্দের কারণেই আমরা লয়কে নির্ধারণ করি, অথবা বলতে পারি লয়ের কারণে ছন্দকে নির্ধারণ করি। আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করবে। তোমাকে ধন্যবাদ। পূজা, তোমার আবৃত্তির নির্মাণ ভালো, কিন্তু স্পষ্ট বোঝা যায় চর্চার অভাব। ভবিষ্যতে তোমার চর্চার দিকে খেয়াল রাখবে। আবৃত্তি যতগুলো বাচিক শিল্প আছে তার সবগুলোর জননী বলা হয় আবৃত্তিকে। কাজেই আবৃত্তি এত হালকাভাবে নিলে হবে না, কবিতার ভিতরে ডুব দিতে হয়। তুমি শুধু একটা উত্তর দাও, আবৃত্তি আর পাঠের মধ্যে পার্থক্য কি? আবৃত্তি আর পাঠের মধ্যে পার্থক্য হলো আবৃত্তি ছন্দ, তাল, লয় এগুলোর একত্রে বলা হয়, আর পাঠ হচ্ছে পাঠের সময় এগুলো লাগে না, মানে তাল, ছন্দ, লয় এগুলোর প্রয়োজন হয় না। কঠিন চর্চা করতে হবে তোমাকে যদি তুমি আরো ভালো করতে চাও। চর্চার কোনো বিকল্প নেই। ধন্যবাদ। বন্ধুরা বন্ধুরা আমরা প্রতিযোগিতার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ বন্ধু আদ্রিকা হোর মুন, তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আদ্রিকা, আমরা তোমার কাছ থেকে শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীরপুরুষ। বীরপুরুষ লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগি তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, ইলিম যেন জোড়া দিঘির মাঠে। ধো ধো করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ ইলিম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতেই মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কি তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকি ত্যাগ করে ঠাকুরের দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছিঁড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। ধন্যবাদ। স্যারদের তাদের মন্তব্য ও প্রশ্ন জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আদ্রিকা। কবিতার উচ্চারণ শুনেছি, একটি জায়গায় আমি একটি প্রশ্ন করছি। বলো যে ঠাকুর দেবতা নাকি ঠাকুর দেবতা? স্যার ঠাকুর দেবতা মনে হয়। এটি একটু খেয়াল করবে, এটা ঠাকুর দেবতা। কখনো কখনো আঞ্চলিক শব্দ তো কবিতায় আসে, হ্যাঁ, যে কারণে এই শব্দটি দেবতা হবে, তুমি দেবতা বলেছ। আর কবিতার লাইনগুলি একটু খেয়াল করবে, কোথাও ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন করে নেবে। তোমার কবিতা আমরা শুনেছি। তোমাকে প্রশ্ন করছি, তুমি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি এটি চেনো? জি স্যার, বলতে পারবো। হ্যাঁ, একটু বলো। স্যার যে ধ্বনি বেশি বাতাস দিয়ে উচ্চারণ করা হয় তাকে মহাপ্রাণ বলে, আর যে ধ্বনি অল্প বাতাস দিয়ে উচ্চারণ করে তাকে অল্পপ্রাণ বলে। হ্যাঁ, মহাপ্রাণ, মহাপ্রাণ না কিন্তু, হ্যাঁ, উচ্চারণ। ঠিক আছে ঠিক আছে স্যার, একটু। কোন ক্লাস? স্যার ক্লাস 6। ক্লাস 6। এর আগে আমরা 6 কাউকে পেয়েছি মনে হয় না, 5 পর্যন্ত পেয়েছি। তো
যত বড় হবে তত শিশু সুলভ ভাব, মানে নিজেকে ভাঙতে হবে। হ্যাঁ, একেবারে তালে তালে বিটে বিটে ছন্দে বলে গেলাম, এটা ছোটবেলায় মাফ করে দেয়া যায়, ছোট মানুষ করছে, কিন্তু এখন বড় হচ্ছে, তোমাকে মূল আবৃত্তির গল্পটাকে ফুটিয়ে তুলতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, যাতে আমি যাকে শোনাচ্ছি সে যাতে গল্পটা বুঝতে পারে। তোমার কাছে প্রশ্ন ওই রিপন স্যার যেটা করেছে ও প্রশ্নটাই আমার ছিল, তুমি পাস। স্যার, ধন্যবাদ। একে একে আমরা সকল প্রতিযোগীর আবৃত্তি শুনলাম। এবার ফলাফল জানার পালা। ফলাফল জানানোর জন্য আমি সম্মানিত বিচারক মণ্ডলীদের অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা দুজন আজকের এই আবৃত্তি খ বিভাগের যে পর্বটি বিচার কার্য দায়িত্ব পালন করেছি, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন এই খুলনা অঞ্চলের আবৃত্তির একজন পুরোধা ব্যক্তিত্ব কাজল ইসলাম, তার পাশে থেকে আমিও দায়িত্ব পালন করেছি, এটা আমার জন্য অত্যন্ত গর্বের। পাশাপাশি আব্বাসউদ্দিন একাডেমি খুলনা অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে যে প্রতিনিধিত্ব করে থাকে তা অত্যন্ত মূল্যায়ন করার একটি বিষয়, গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি যে খুলনা অঞ্চলের শিল্পীরা আব্বাসউদ্দিন একাডেমির মাধ্যমে পরিশীলিত হয়ে তারা দক্ষতা অর্জন করে জাতীয় পর্যায়ে, এমনকি কখনো বিশ্বনন্দিত তারা হয়ে উঠবে, এই প্রত্যাশা আমাদের সবসময়। একটি কথা আমি বিশ্বাস করি, ভালো মন্দের জায়গাটিতে বিশেষ করে আমাদের যে প্রত্যাশা, এই জায়গাটায় আমাদের সবসময়ই অতৃপ্ত থেকে শেষ করতে হয়। তার মানে ভালোর কখনো শেষ হয় না, যত ভালোই করুক মনে হয় আরও ভালো কিছু চাই। তো আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে তারা অনেক ভালো করেছিল, তার ভেতর থেকে সেই ভালোর অনুসন্ধান করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, চুলচেরা বিশ্লেষণ আমাদেরকে করতে হয়েছে। জানি না সেটি কতটুকু করতে পেরেছি, তবে আমরা আমাদের বিবেক বোধ, আমাদের জ্ঞান জাগ্রত রেখে সেই চেষ্টা অব্যাহত রেখেছি এবং বিশ্বাস করি যারা আজকে ভালো করেছে তারা আরও বেশি সমৃদ্ধ হবে, আর যারা কিছুটা খারাপ করেছে তারা তাদের চর্চার মধ্য দিয়ে সেই গন্তব্যে তারা একসময় পৌঁছে যাবে, এই প্রত্যাশা আমি রাখছি। আর আমাদের এই পর্বে যারা অংশগ্রহণ করেছিল, 3 জন প্রতিযোগী অনুপস্থিত ছিল, তারা বাদে বাকি সকলেই চূড়ান্ত পর্ব পর্যন্ত তারা থাকবে এবং এই যে ধারাবাহিক মূল্যায়ন 3টি পর্বে, আজকে একটি পর্ব, এরপরে আরও 2টি পর্ব রয়েছে, 3টি পর্বের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো। আপাতত এইটুকু বলতে পারছি, আজকে যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই পরবর্তী পর্বে অংশগ্রহণ করবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রদ্ধেয় কাজল ইসলাম স্যারকে অনুরোধ করব কিছু কথা বলবার জন্য। আজকে আবৃত্তি প্রতিযোগিতায় আমাদের দুজনকে বিচারকের দায়িত্ব দেয়া হয়েছিল, যার মধ্যে রিপন আহমেদ, তিনি অত্যন্ত ভালো, অন্তত ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো একজন প্রশিক্ষক। তার হাতে অনেক নতুন প্রজন্মের শিল্পীরা গড়ে উঠছে। আমরা একসাথে বিচার কার্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের অনুষ্ঠানের ফলাফল কি হবে সেটা রিপন ইতিমধ্যে বলে দিয়েছে। আমি শুধু একটা কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আব্বাসউদ্দিন একাডেমির এই যে আয়োজনে সবুজ কুড়ি প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন বিষয়ে, এটা শুধুমাত্র প্রতিযোগিতা নয়। আমি এর শুরু থেকেই সম্পৃক্ত ছিলাম। আমি দেখেছি যে এরা এর ভেতরে গ্রুমিং করেছে, এর ভেতরে প্রশিক্ষণ দিয়েছে। তারা চায় যে একটা শৈল্পিক, একটা শিল্পিত প্রজন্ম গড়ে উঠুক। শুধু প্রতিযোগিতা করে কাট কাট বিচার করে ফার্স্ট সেকেন্ড থার্ড করা, এটা আব্বাসউদ্দিনের বা সবুজ কুড়ির উদ্দেশ্য নয়। এরা একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাক, যেটা আমাদের
খুলনা শহর এই সমাজের প্রতি একটা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এই শিশুরাই আগামী প্রজন্মে তারা নেতৃত্ব দেবে। এই নেতৃত্ব পৌঁছে যাবে হাত থেকে হাতে। সকলকে শুভেচ্ছা। আপনারা নিয়মিত কেটিভির পর্দায় চোখ রাখবেন। এই এগিয়ে যাওয়াটা নিশ্চয়ই আপনারাও উপলব্ধি করবেন। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, আমরা এতক্ষণ আবৃত্তি খ বিভাগের ফাইনাল রাউন্ডের প্রথম পর্ব দেখলাম। আজ এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।